এসব দুপয়সা মেয়েদের সাথে প্রেম করা যায়, ঘরের বউ করা যায় না। রাতুলের শেষ কথাগুলো এখনো কানে বাজছে। রাতুলকে 5 বছর পরেও দেখো, চিনতে এক মুহূর্তে দেরি হয়নি তাপসীর। 3 ঘন্টা যাবৎ স্টেশনে বসে আছে তাপসী। কোথায় জানি লাইনে সমস্যা হয়েছে, তাই ট্রেনে দেরি হচ্ছে। হঠাৎ দূরে রাতুলকে দেখতে পায়। 5 বছর পর স্টেশনে দেখা রাতুলকে দেখে নিজেকে আড়াল করে নেয় তাপসী। মুখোমুখি হতে চায় না। রাতুলের শেষ কথাগুলো এখনো কানে বাজে। তাপসী। তাপসী চমকে ফিরে তাকায়। এতদিন পরে মানুষটাকে দেখে কথা গলায় জড়িয়ে আসছে। কিছুতেই যেন মুখ থেকে বের হচ্ছে না। তবুও নিজেকে সামনে নেয় তাপসী। না, কিছুতেই রাহুলের সামনে নিজেকে দুর্বল দেখাতে চায় না। আরে রাহুল, আপনি? তুমি এখানে? কেমন আছো তুমি? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তাপসী আর কিছু না বলে চুপ করে যায়। রাতুল তার পাশেই বসে। অনেক খুঁজেছি তোমাকে, বাসায় গিয়েও পাইনি। কোথায় চলে গিয়েছিলে তাপসী? এই তো একটু কাজে এসেছিলাম, চলে যাচ্ছি আজ। আপনি কোথায় যাবেন? তাপসী রাতুলের প্রশ্নটা এড়িয়ে যায়। অফিসের কাজে। অনেকদিন ট্রেনে যাওয়া হয় না, তাই আজ খুব ইচ্ছে করছিল ট্রেনে যেতে। কিন্তু এত সময় অপেক্ষা করতে হচ্ছে, বিরক্তিকর। হুম। তাপসী সংক্ষেপে জবাব দিল। তারপর বলল, তোমার খবর কি? মুচকি হেসে তাপসী বলল, ভালো আছি। এখন সময় 12-13 বছরের একটা মেয়ে 4-5 বছরের একটা ছোট্ট মেয়েকে নিয়ে এসে বলল, আপা, রিস্তা খাচ্ছে না। রিস্তা নামের ছোট্ট মেয়েটি মাথাটা দুটো ঝুঁটি করা, তার সাথে চোখে চশমা, অসম্ভব রকমের কিউটি, মিষ্টি মেশা। তাসফির কাছে এসে বলল, আম্মু, খাবো না এখন। ওকে বলে দাও আমাকে বিরক্ত না করতে, আমার ভালো লাগে না। ছোট্ট মেয়েটার কথা বলার মুরব্বী ভঙ্গিতে রাতুলের ঠোঁটে হাসি ফুটেছে। তোমার মেয়ে? রিস্তা। বাহ, খুব সুন্দর নাম। কে রেখেছে? তুমি না তোমার স্বামী? তাপসী হাসে, কিছু বলে না। হাই রিস্তা, কেমন আছো? রিস্তা রাতুলের দিকে তাকিয়ে দেখে কিছু সময়। তারপর চশমাটা নাকের ডগা থেকে আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে ঠিক করে নিয়ে বলে, আমি ভালো আছি। আম্মু, উনিকে? তাসফি কিছু বলার আগে রাতুল বলল, আমি তোমার আম্মুর বন্ধু। তোমারও বন্ধু? সত্যি? তুমি আমার বন্ধু? কি মজা, কি মজা। আম্মুর বন্ধু, আমারও বন্ধু। রিস্তা খুশিতে হাততালি দিতে দিতে লাফাচ্ছে। মেয়ের খুশি দেখে তাপসী মৃদু হাসে। বন্ধু, চলো আমরা গেমস খেলি। রিস্তা, উনি তোমার আঙ্কেল হন। একটু ধমকের সুরে বলল তাপসী। রিস্তা মন খারাপ হয়ে যায়। রাতুল বলে, আরে তাতে কি, রিস্তা আমাকে বন্ধু বলেই ডাকুক। ঠিক আছে রিস্তা। রিস্তা ঠোঁটে হাসি ফোটে। তাপসী রাতুলের সাথে রিস্তার বন্ধুত্ব পছন্দ করছে না। কুসুম নামের মেয়েটিকে রিস্তার সাথে খেলতে বলল। রাতুলে বসে আছে। তোমার স্বামী কোথায়? ওনাকে তো দেখতে পাচ্ছি না। দেশের বাইরে থেকে। ও আচ্ছা, বিয়ে করলে কবে? 5 বছর। আপনার কি খবর বলুন, আপনার ওয়াইফ কেমন আছে? মাথা নিচু করে হাসে রাহুল। হাসছেন যে? বিয়েটা করা হয়ে ওঠেনি। কেন, নীরার সাথে না বিয়ে ঠিক হয়েছিল? শেষ পর্যন্ত আর হয়নি। ও কেন হয়নি জানতে ইচ্ছে করছে না তাপসীর। বড়লোকের বড়সড় ব্যাপার কখনো কি খেয়াল আসে, সেটা তারাই জানে না। তাপসী ভুলে নেই এই রাতুল 5 বছর আগে কিভাবে অপমান করেছিল তাকে। শুধু তাই নয়, তাদের সম্পর্ককে অস্বীকার করেছে। তাই রাতুলের সামনে অস্বস্তি হবে তাপসীর, এটা স্বাভাবিক নয়। তাপসী, আই এম সরি। তোমার সাথে অন্যায় করছি, পারলে ক্ষমা করে দেও। জানেন মিস্টার রাতুল, আজ আমার কাছে কি কি আছে? সরি, প্রশ্নটা এভাবে করতে পারেন? কি কি নেই? আমার মেয়ে শখ ট্রেনে চড়ায়, তাই আজ ওকে নিয়ে ট্রেনে সফর। আমার কাছে আজ কি নেই? গাড়ি, বাড়ি, যশ, খ্যাতি। তার চেয়ে দামি জিনিসটাও আমার কাছে আছে, আমার মেয়ে। আপনাদের সমাজে কি যেন একটা বলে, হাই ক্লাস সোসাইটি, সেটাতেও আমার নাম ডাক। এখন অনেক উচ্চতায় পৌঁছে গেছে আমি। আর কোনো গরিব ঘরের অতি সাধারণ মেয়ে নই। কিন্তু এত কিছুর পরেও আমার মেয়েকে আমি শিখিয়েছি কিভাবে মানুষকে মূল্যায়ন করতে হয়। বাই দ্য ওয়ে, ভালো হয়েছে দেখা হয়ে। এমন সময় ট্রেনে এসে পড়ল একটা ছেলে, বেশ হ্যান্ডসাম দেখতে। এসে বলল, ম্যাডাম চলুন, ট্রেন এসে গেছে। তো মিস্টার রাতুল, ভালো লাগলো কথা বলে, আসছি। তাপসী রিস্তার হাত ধরে এগিয়ে যায়। সাথে কুসুম নামের মেয়েটি আর ওই ছেলেটি কুলিদের নিয়ে জিনিসপত্র সব নেওয়ার ব্যবস্থা করছে। রাতুল কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে থাকে। তাসফি কেন কথা যেন বুঝতে পারে না। হুঁশ ফিরতে ছেলেটাকে জিজ্ঞাসা করে, উনি আপনার কে হয়? উনি তো আমাদের ম্যাডাম। আমি ওনার পিএ। ছেলেটা চলে যায়। নিশ্চয়ই খুব বড় লোকের সাথে বিয়ে হয়েছে তাপসীর। রাতুল মনে মনে ভাবে, ভালোই হয়েছে। কত অপমান সহ্য করতে হয়েছে মেয়েটাকে। রাতুল হাসে নিজের ভাগ্য দেখে। এটাই বোধহয় নিয়তি। যে রাতুল, যে কিনা নিজের গাড়ি ছাড়া অন্য কারো গাড়িতেই চড়ত না, আজ সে ট্রেনে চড়ে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে। আর তাপসী? তাপসী
কত সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। পরিবার বলতে অন্ধ মা আর এক ভাই ছিল। ভাইটিকে অনেক কষ্টে দেশের বাইরে পাঠায়, কিন্তু আর ফিরে আসে না। একসময় যোগাযোগ বন্ধ করে দেয়। অন্ধ মা আর যুবতী মেয়ে কত কষ্টে দিন পার করছে তার বলার অপেক্ষায় রাখে না। তাপসীর বান্ধবী ছিল ঝুমু, রাতুলের বোন। ঝুমু তাসফিকে খুব পছন্দ করত। অনেক মেধাবী ছিল তাসফি। সংসারের খরচ চালাতো। টিউশনির টাকা দিয়ে শিহাব, রাতুল আর ঝুমু, তারা ৩ ভাই বোন। শিহাব দেশের বাইরে থাকে। একবার স্ত্রী সন্তানকে সাথে নেওয়ার প্রস্তুতি নেয়। এখন শিহাবের মেয়ে অর্পার জন্য একজন গৃহশিক্ষকের খোঁজ চলছে। বাইরে যাবার আগে ৬ মাস পড়ানোর জন্য। ঝুমু তখন তাসফিকে পড়াতে বলে। কারণ ঝুমু তাসফির পারিবারিক অবস্থা জানতো। তাসফি রাজি হয়ে যায়। কারণ সবগুলো টিউশনি থেকে যা পায় তার থেকেও বেশি পাবে এখানে। সেই থেকে রাতুলের পরিবারে প্রবেশ তাসফি। আর সেই তাসফি আজ কোথায়? রাতুলের ভাবনায় ছেদ পড়ল ট্রেনের হুইসিল বাজায়। দৌড়ে গিয়ে ট্রেন ধরল। আমান, কাল কয়টা থেকে ইন্টারভিউ? ম্যাম, 11টা থেকে। গুড। সব বোর্ড মেম্বার তো থাকবেই। তুমি 10টায় জরুরি মিটিং জানিয়ে দিয়ে ইমেল করে দাও। ওকে ম্যাডাম। ট্রেনের কেবিনে তাসফি। রাতুলের সঙ্গে দেখা হবার পর মনটা ভালো নেই, বেশ বিরক্ত হয়েছে। রিস্তা খুশি দেখে তাসফির সব বিরক্তি দূর হয়ে গেছে। আম্মু দেখো, সব কিছু আমাদের সাথে দৌড়ে দৌড়ে যাচ্ছে। ইস, কি সুন্দর। আম্মু, আমরা আবার ট্রেনে করে যাব। আবার আসবো, আবার যাব। না না না, আমি এখন থেকে ট্রেনে করে যাব। প্লিজ আম্মু, প্লিজ আম্মু। আচ্ছা মা, ট্রেনেই যাব। রিস্তার হাসি মুখের দিকে তাকিয়ে আছে তাপসী। রাতুলের ছায়াও মেয়ের উপর পড়তে দিবে না, কিছুতেই না। তবু একটা চিন্তার রেখা ফুটে উঠছে তাসফির কপালে। তাসফির হাতে আবেদনকারী বায়োডাটা। 15 জনের ইন্টারভিউ নেওয়া হয়েছে। 16 নম্বর প্রার্থীর কাগজ হাতে নিতে চমকে ওঠে তাসফি। রাতুলের ছবি। এমন সময় রাতুলের প্রবেশ। তাসফি ছাড়া আরও 5 জন বোর্ড মেম্বার রয়েছে। রাতুল রুমে প্রবেশ করে মনে হলো ওর পায়ের নিচে মাটি সরে গেছে। একটা এটা তাসফির অফিস? রাতুল বেরিয়ে যাবে না কি করবে বুঝতে পারছে না। তাসফি নিজেও ভেবে পাচ্ছে না রাতুল এখানে কেন। যে রাতুলের অফিসে শত শত মানুষ কাজ করে, সেই রাতুল নিজে চাকরি ইন্টারভিউ দিতে এসেছে। বসুন। তাসফির কথা হুঁশ ফিরে এলো রাতুলের। বেরিয়ে গেলে চলবে না, চাকরিটা ওর ভীষণ প্রয়োজন। তো মিস্টার রাতুল, আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। আপনার এর আগে কি এ ধরনের কাজের কোনো অভিজ্ঞতা আছে? এরকম একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে বোর্ড মেম্বাররা। রাতুল সব প্রশ্নের উত্তর দিচ্ছে। তাসফি একটাও প্রশ্ন করেনি। শেষ পর্যায়ে একজন বলল, ম্যাডাম, আপনি কিছু জিজ্ঞাসা করেন? আপনাকে নিলে আমাদের কোম্পানির লাভ কি? আপনি কি এই পোস্টে নিজেকে যোগ্য মনে করেন? এই প্রশ্নের গ্রহণযোগ্য উত্তর দিলেও আমরা আপনাকে নিতে পারি। ম্যাম, প্রথমত, আমরা কেউ অভিজ্ঞতা নিয়ে জন্মগ্রহণ করিনি। প্রতিটি কাজ করার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতে হয়। আর তার জন্য আমার সুযোগ প্রয়োজন। আমি বিশ্বাস করি আমাকে সে সুযোগ দিলে আমি আমার সেরাটা দিতে পারবো, আর আপনার কোম্পানি একজন বিশ্বস্ত এবং অনুগত কর্মী পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আপনি আসতে পারেন। ইন্টারভিউ নেওয়ার শেষে তাসফি অসুস্থতার অজুহাতে বাসায় ফিরে আসে। নতুন যে 10 জনের নেওয়া হয়েছে তাদের মধ্যে রাতুলও একজন। তাসফি সিদ্ধান্তহীনতায় ভুগছে রাতুলকে নেবে কিনা। যদিও রাতুল সন্তোষজনক ইন্টারভিউ দিয়েছে, তবুও তাসফি চায়নি রাতুল এখানে চাকরি করুক। কিন্তু পরে ভেবে দেখলো রাতুল কি প্রয়োজন চাকরিটা, সেটা দেখার জন্য হলেও চাকরিটা দেওয়া যায়। 1 সপ্তাহের মধ্যে জয়নিং লেটার পেয়ে যায় রাতুল। লেটারটা হাতে নিয়ে বসে আছে রাতুল। এটাই কি নিয়তি? আজ তাসফি অফিসে চাকরি করতে হবে। আসলে পৃথিবীতে অদ্ভুত। আর প্রকৃতি প্রকৃতি ঠিকই প্রতিশোধ নেয়। রাতুলের দুয়ার থেকে যে তাসফিকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, আর সেই তাসফির দুয়ারে চাকরির জন্য দাঁড়াতে হলো। এটাই কি ভাগ্য? রাতুল পরদিন অফিসে যায় জয়েন করতে। জয়েন করার পর তাকে কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে। তাসফির ঠিক সামনের কেবিনটায় রাতুল, আর পাশেরটায় আমানের। রাতুল কেবিন থেকে বের হবার সময় দেখল তাসফি কেবিনে ঢুকছে। একটু পরে রাতুলের ডাক পড়ল তাসফির কেবিনে। আসবো? আসুন। তাসফি একটা ফাইল দেখে যাচ্ছে। রাতুলের দিকে মুখ তুলেও তাকিয়েও দেখেনি। হাতের কাজ শেষ করে দেখে রাতুল দাঁড়িয়ে আছে। তাসফিকে দেখছে। বসুন। তারপর একটা ফাইল এগিয়ে দেয় রাতুলের দিকে। ফাইলটা ভালো করে স্টাডি করবেন, আর আমান বাকিটা বুঝিয়ে দিবে। আমরা যে নতুন প্রজেক্ট হাতে নিয়েছি, সেটার গুরুদায়িত্ব আপনার হাতে। আশা করি হতাশ করবেন না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। তাসফি, ম্যাডাম। তাসফি নয়, ম্যাডাম। আমি এই কোম্পানির এমডি। নেক্সট টাইম এটা ভুলে যাবেন না। সরি ম্যাডাম, এবার আসতে পারেন। থ্যাংক ইউ ম্যাডাম। কিসের জন্য? আমাকে এত বড় দায়িত্ব দিলেন তাই। দায়িত্ব দিলাম ঠিকই, কিন্তু দায়িত্ব পালন করতে জানেন তো? বাই দ্য ওয়ে, ফাইলটা স্টাডি করুন। লাঞ্চের পর সাইডে যাবেন আমার সাথে। আর আপনার ল্যাপটপ আছে তো? জি আছে। ওকে, সাথে নেবেন।
জি আচ্ছা। রাতুল বেরিয়ে যায় তাসফির কেবিন থেকে। তাসফি চেয়ারে গা এলিয়ে দেয়। এত বড় দায়িত্ব রাতুল পারবে কিনা কে জানে? তাকে সবসময় খেয়াল রাখতে হবে। রাতুলের কেন চাকরিটা দরকার সেই খোঁজ ঠিক নিয়েছে তাসফি। ইন্টারভিউ যেদিন হয়েছে তার পরের দিনে আমানকে খোঁজ নেওয়ার জন্য লাগিয়েছে। আমানে জানালো রাতুল তার মায়ের সাথে তাদের পুরনো একটা বাড়িতে থাকে। তার মা অসুস্থ, একটা কাজের মহিলা দেখাশোনা করে। রাতুলের দের সব ছিল কিন্তু ব্যবসায় আর শেয়ার বাজারে মারাত্মক ধসের সব হারায়। এই পুরনো বাড়ি ছাড়া আর কিছুই নেই এখন। গাড়ি-বাড়ি সব গেছে। তাসফি জানে রাতুলদের অবস্থা কী ছিল, কিন্তু আমানকে সেটা বুঝতে দেয়নি। রিস্তা স্কুল ছুটি হয়েছে কিন্তু তাসফিকে বের হতে হবে। কি করবে বুঝতে পারছে না। আমান রুমে আসো। ফোন করে আমানকে ডেকে নেয় তাসফি। ম্যাডাম ডেকেছেন? শোনো, রিস্তা স্কুল ছুটি সময় হয়ে গেছে। আমি যেতে পারবো না। তুমি ওকে বাসায় ড্রপ করে দিয়ে এসো। কুসুম সাথে আছে। ঠিক আছে ম্যাডাম। আর শোনো, রিস্তা কে বাবার সাথে সাথে ফোন দিও আমাকে। ওকে ম্যাম। লাঞ্চের পর রাতুলকে নিয়ে বের হয় তাসফি। কিছুক্ষণ পরে ফোন আসে। আম্মু তুমি আসলে না কেন? একটু কাজে আটকে গেছি সোনা। তুমি আঙ্কেলের সাথে যাও, আমি তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা, দেরি করবে না। ওকে মামনি, বাই বাই। রাতুল চুপচাপ বসে আছে। এই মেয়েটা পাগলের মতো ভালোবাসতো রাতুলকে। রাতুল কত মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়েছিল আর মেয়েটা সরল মনে বিশ্বাস করেছিল। কিন্তু রাতুল তো কখনো ভালোই বাসেনি। অন্য অন্য মেয়েদের সাথে যা করতো তাসফির বেলাতেও তেমনটা ছিল। কিন্তু বোকা মেয়েটা অন্ধের মতো বিশ্বাস করতো আর রাতুলও বেশ মজা পেত। হঠাৎ ব্যবসার এই অবস্থা কেন? হুম, ব্যবসার এই অবস্থা কিভাবে? মৃদু হেসে রাতুল বলল, আমার মতো মানুষের ব্যবসা আর কেমন হবে? ও সরি বলুন। ফরমালিন অফিসের জন্য থ্যাঙ্কস। ওয়েলকাম। ঝুমু এখন কোথায়? ঝুমু ওর স্বামীর সাথে ইউকেতে আছে। ২ বছর আগে এসেছিল। একটা ছেলে আছে। আর ভাইয়া সেই কবে গেল ভাবিকে নিয়ে। একবারও এসেছিল আর আসেনি। অর্পার পড়াশোনার নাকি ক্ষতি হবে। আসলে কি জানো, সবই আমার কর্মদোষ। ব্যবসা যখন খারাপ অবস্থায় ভাইয়া অনেক হেল্প করেছে, তবুও ধরে রাখতে পারিনি। আর কত দিবে? ওর স্ত্রী সন্তানের জন্য তো করতে হবে। ভাবি তো সরাসরি বলেই দিলেন, আর ১ পয়সা দিতে পারবো না। আম্মু খুব অসুস্থ। ভাইয়া মাঝে মধ্যে ভাবিকে লুকিয়ে কিছু টাকা পাঠায়। তাতে আম্মুর কিছু ওষুধ আনা হয়। আর সংসারের সব খরচ ঝুমু দিয়ে যাচ্ছে। আমি এতটাই অক্ষম যে আম্মুর চিকিৎসার টাকা পর্যন্ত জোগাড় করতে পারিনি। একটার পর একটা চাকরি খুঁজেই যাচ্ছিলাম। এই চাকরিটা খুব দরকার ছিল আমার। ঝুমুর কাছ থেকে টাকা নিতে লজ্জা লাগে, কিন্তু আমার নিজের জন্য না হলে আম্মুর জন্য নিতে হয়। রাতুলের অবস্থা কথা শুনে খুব খারাপ লাগলো তাসফির। কাজ শেষ করে বিকেল হয়ে গেছে। এর মধ্যে ফোন। আম্মু এক্ষুনি বাসায় আসো। তাসফি কিছু বলার আগে ফোন রেখে দেয় রিস্তা। মেয়ে রাগ বুঝতে পেরে মুচকি হাসে তাসফি। কে? রিস্তা। হুম। আমার দেরি হয়ে গেছে তাই রেগে গেছে। আবারও ফোন। হ্যালো? কিরে মা, তুই কোথায়? তাড়াতাড়ি একটু বাসায় আয় তো। কি হয়েছে বাবা? কোনো সমস্যা? তুই তাড়াতাড়ি আয়। এ কথা বলে ফোন রেখে দিল আশকাব আহমেদ। তাসফির চোখে মুখে চিন্তার ছাপ। কোনো সমস্যা? বুঝতে পারছে না। বাসা থেকে ফোন? সরাসরি বাসায় যেতে হবে। তোমার শ্বশুর? তাসফি উত্তর দিল না। স্পিড বাড়িয়ে দিল। বিশাল একটা বাড়ির সামনে আসে গাড়ি। গেট খুলে যায়। গাড়ি পার্ক করে দ্রুত বেরিয়ে আসে। রাতুলে নেমে আসে গাড়ি থেকে। সন্ধ্যা হয়ে গেছে। কলিং বেল বাজাতে গিয়ে দেখে দরজা খোলা। পুরো বাসা নীরব। কারো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। ঘরে প্রবেশ করে তাসফি, রাতুল। রিস্তা, বাবা? না, কেউ সাড়া দিচ্ছে না। একটা চিরকুট পড়ে আছে। ছাদে চলে আসো। তাসফি দৌড়ে ছাদে চলে যায়। পেছনে রাহুল। ছাদের দরজা খুলতে চারিদিকে আলো ঝলমল করে উঠল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। রিস্তা দৌড়ে এসে জড়িয়ে ধরে তাসফিকে। হ্যাপি বার্থডে আম্মু। থ্যাংক ইউ সোনা। এসব করতে গেলে কেন? তোমরা জানো না আমি আমার জন্মদিন পালন করি না? তুই করিস না, আমরা করব। এখন থেকে করতে হবে। আমার নাতনিকে অর্ডার মানতে হবে। আশকাপ সাহেব এগিয়ে এসে বললেন, বাবা তুমিও পারো। আদর দিয়ে মাথায় তুলছো। বেশ করছি। এবার এইদিকে আয়, কেক কাটবি। রাতুলের দিকে তাকিয়ে বলল, ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। উনি মিস্টার রাতুল, আজই জয়েন করছে। আমার সাথে সাইডে গিয়েছিলাম, তোমার ফোন পেয়ে দৌড়ে আসতে হলো। এভাবে কেউ ফোনে ডাকে, ভয় পেয়ে গেছি। রিসা দৌড়ে এসে আর রাতুলের হাত ধরে বলে, দাদু ওনাকে চেনো না? উনি তো আমার আম্মুর বন্ধু। আমারও বন্ধু, আম্মুর আঙ্কেল। রাতুল সালাম দিয়ে হ্যান্ডশেক করলো, তারপর রিস্তাকে কোলে তুলে নেয়। আশকাপ সাহেব রিস্তা আর আমান মিলে পুরো সাজ সাজিয়েছে। ঘরোয়াভাবে পালন হয় তাসফির জন্মদিন। রাতুল তাসফির কাছে এসে বলল, শুভ জন্মদিন, ধন্যবাদ। মৃদু হেসে বলে তাসফি। রাতের খাবারের পর তাসফি আমানকে বলে রাতুলকে বাসায় পৌঁছে দিতে। রাতুল আর আমান গাড়িতে বসে আছে। ম্যাডামের শ্বশুর খুব আমোদের লোক। ভালো লাগলো ওনাকে দেখে। কার কথা বলছেন? রিস্তার দাদু? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এই ভুল ১ম আমিও করেছিলাম। উনি তো ম্যাডামের শ্বশুর নন, বাবা।
রিস্তার দাদু বলে ডাকে। সাহেবের একমাত্র মেয়ে তাসফি ম্যাম। আমানের কথা শুনে খুব অবাক হয়ে যায় রাতুল। তাসফির বাবা অনেক বছর আগে মারা গেছে, সেটা রাতুল জানে। ভেবেছিল শ্বশুর, কিন্তু ম্যাডামের হাজবেন্ড কি করেন? ম্যাডাম মনে হয় বিধবা। কোনোদিন ওনার স্বামীর কথা শুনিনি। অনেকে বলে ডিভোর্স হয়ে গেছে, অনেকে বলে রিস্তার জন্মের আগে মারা গেছে। ও সো স্যাড। কিন্তু রাতুল হিসাব মিলছে না। তাহলে আশকাব আহমেদ কে? এই প্রশ্ন মাথায় ঘুরতে থাকে। দুদিন পর বিকালবেলা প্রজেক্টের কাজ দেখে ফিরছে তাসফির সাথে রাহুল। রাতুলকে সাথে নিয়ে ফিরতে হয়, রাতুলের গাড়ি নেই। তাছাড়া প্রজেক্টটা বেশ দূরে। হঠাৎ আকাশ কালো হয়ে যায়, মুহূর্তের মধ্যে বাতাস বইতে শুরু করে। বৈশাখী শেষ হলেও হঠাৎ ঝড়ের কেবলে পড়ে। গাড়িতে থাকা সম্ভব হচ্ছে না। রাস্তার পাশে একটা ছোট্ট ঘর দেখে সেখানে গাড়ি থামায়। ঘরটা রাস্তা থেকে সামান্য ভেতরে। কেউ ঘরটাতে করতে গিয়েও শেষ করতে পারিনি। একতলা ঘরের ছাদ, ইটের দেওয়াল আছে, তবে দরজা জানলায় কিছুই নেই। ইটের শ্যাওলা পড়ে আছে। গাড়ি থেকে বের হয়ে তারা দৌড়ে যেতে গিয়ে পুরো ভিজে একাকার। নির্জনের জায়গায় রাতুলার তাসপি আটকে গেছে। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি। বিকেল গড়িয়ে সন্ধ্যার অন্ধকার নেমে এসছে। একটা দরজা একপাশে, রাতুল অন্য পাশে তাসপি দাঁড়িয়েছে। ভেজা শাড়ি শরীরে লেপটে গেছে। এই অবস্থায় তাসপি খুব অস্বস্তি বোধ করছে। জ্বরসরে হয়ে আছে। রাতুল বুঝতে পারছে না তাসফির অবস্থা, তাই সেও তার দিকে তাকাচ্ছে না। হঠাৎ আশেপাশে কোথাও প্রচণ্ড শব্দে বাজ পড়ল। তাসফি ভয়ে জাপটে ধরে রাতুলকে। আচমকা জড়িয়ে ধরায় চমকে ওঠে রাতুল। কি করবে বুঝতে পারে না। ইতস্ততভাবে একটা হাত রাখে তাসফির পিঠে। জ্বরে গা পুড়ে যাচ্ছে তাসফির, এখনো জড়িয়ে ধরে আছে। ভেজা কাপড়ে জ্বর আরও বাড়ছে। বাইরে ঝড় বৃষ্টি কমলেও ঝুম বৃষ্টি হচ্ছে। বের হওয়া সম্ভব না। তাসফি বিড়বিড় করছে, রিস্তা। রিস্তা নামটা শোনা যাচ্ছে। রাতুল বুঝতে চেষ্টা করছে কি বলছে। তাসফির হাত পা ঠান্ডা হয়ে আসছে, এদিকে জ্বরে পুড়ে যাচ্ছে শরীর। রাতুল কি করবে মাথা কাজ করছে না। ভেজা অবস্থায় আরও খারাপের দিকে যাচ্ছে। উপায় না পেয়ে রাতুল তাসফির আঁচলটা সরিয়ে শাড়ি নিংড়ে নেয়। তারপর তার তাসফিকে জড়িয়ে ধরে রাখে, যাতে তার শরীর উত্তাপে হাত পা গরম থাকে। রাতুল, ও আমার মেয়ে, তুমি চলে যাও। রিস্তা আমার। নিজের নামটা শুনে চমকে ওঠে রাতুল। রিস্তার সাথে তার কি সম্পর্ক বুঝতে পারছে না। কেন এসব বলছে তাসফি? বৃষ্টি অনেক কমেছে। এদিকে রাত 8টা বেজে গেছে। তাসফির মোবাইলটাও বন্ধ হয়ে গেছে। বাসার নাম্বার নেই রাতুলের কাছে, আর নেটওয়ার্ক এর অবস্থা। আমানকে ফোন দেওয়া সম্ভব হয়নি। রাতুল অফিসে তাসফিকে তুলে নিয়ে গাড়িতে শুইয়ে দেয়। তারপর নিজে ড্রাইভ করে বাসায় যায়। কুসুম দরজা খুলে দেখে রাতুলের কোলে তাসফি। আশফাক আহমেদ যেমন ড্রয়িং রুমে ছিল রিস্তার সাথে। কি হয়েছে? প্রচণ্ড জ্বর, অজ্ঞান হয়ে গেছে। আমার ডাক্তার নিয়ে আসে। আম্মু। রিস্তা কাঁদতে থাকে। রুমে নিয়ে আসো। আশকার সাহেব তাসফিকে রুম দেখিয়ে দিল। রাতুল তাসফিকে বিছানায় শুইয়ে দেয়। রহিমা বেগম এই বাড়িতে কাজ করেন। এই পরিবারের একজন সদস্য হয়ে গেছেন। আশকাপ সাহেব তাসফির ভেজা কাপড় পাল্টে দিতে বলেন। ডাক্তার এসে ওষুধ দিলেন। বললেন ভয়ের কিছু নেই, তবে খেয়াল রাখবেন বাড়াবাড়ি হলে হাসপাতালে ভর্তি করতে হবে। রিস্তা কেঁদেই যাচ্ছে। রাতুল ওকে কাছে নিয়ে বলল, তোমার আম্মু সকালে সুস্থ হয়ে যাবে। এখন যদি তুমি কান্না করো তবে আম্মু কষ্ট পাবে। অনেক বুঝিয়ে কান্না থামালো রিস্তা। আশকাপ সাহেবের সাথে কথা বলছে রাতুল। আঙ্কেল, কিছু মনে না করলে একটা কথা জানতে চাই। বলো বাবা, কি জানতে চাই? গম্ভীর মুখে তিনি বললেন, তাসফি আপনার মেয়ে না, সেটা আমি জানি। চমকে উঠলেন আশকাপ সাহেব। কি বলছে এসব? উত্তেজিত হবে না। তাসফি হয়তো বলেনি আপনাকে। ও আমার অনেক আগের পরিচিত, আমার বোনের বান্ধবী ছিল। কিন্তু বুঝতে পারছি না এখানে কিভাবে আসলো। অনেক সময় চুপ হয়ে থেকে আশকাপ সাহেব বলল, আমার একমাত্র মেয়ে তুলি 12 বছর বয়সে মারা যায়। কয়েক বছর পরে আমার স্ত্রীও মারা যায়। এই সংসারে কেউ নেই বললেই চলে। একদিন অফিস থেকে ফিরছি, আমার শরীর ভালো ছিল না। হঠাৎ এক মহিলা এসে পড়ল গাড়ির সামনে। অন্ধ মহিলা, সাথে ওনার মেয়ে ছিল। মেয়ে কি যেন করতে ব্যস্ত ছিল, আর মহিলা না বুঝে গাড়ির সামনে এসে পড়ে। গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই, কিন্তু বাঁচাতে পারিনি। মেয়েটি এ খবর শুনে জ্ঞান হারায়। ডাক্তারে তখন জানায় মেয়েটি প্রেগনেন্ট ছিল। তখন আমি তার কাছ থেকে সব শুনি তার ব্যাপারে। তারপর নিয়ে আসি আমার কাছে। আমার মেয়ের পরিচয় দিই, ও আমাকে বাবার স্থান দেয়। মেয়েটা একটা কুলাঙ্গার ছেলের প্রেমে ফাঁদে পা দিয়েছিল। বিশ্বাস করে নিজের জীবনটাও বাজি রাখতে পারত, কিন্তু সেই ছেলেটা সবার সামনে তাকে অস্বীকার করে। তাই মা মেয়ে শহর ছেড়ে চলে যাচ্ছিল, আর আমার গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হয়। অথচ ছেলেটা জানতেও পারেনি এক ফুটফুটে একটা মেয়ে মেয়েটার গর্ভে। রাতুল দু চোখ দিয়ে পানি চলে আসে। তাসফি এই জন্য জ্বরের ঘরে এসব বলছিল? রিস্তা
আমি সেই পশু। কান্নায় ভেঙে পড়ে রাতুল। আশরাফ সাহেবের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ছে রিস্তা। রাতুল উঠে এসে আলতো করে ছুঁয়ে দেখে মেয়ের মুখ, তারপর কপালে চুমু খায়। আমি জানি তুমি সে। যেদিন তোমাকে প্রথম দেখি সেদিনে তাসফি বলেছে আমাকে, তুমি কেন ঠকালে মেয়েটাকে। আমি মানুষ ছিলাম না। সম্পর্ক কি তার মূল্য? কি এসব বুঝতেও চাইছো না? মেয়েদের সাথে খোলামেলা মেশা, বন্ধুবান্ধব নিয়ে দিন কাটাতো, অফিসে মন দিতাম না। বন্ধুদের সাথে বাজি ধরলে তাসফিকে প্রেমের জালে ফাঁসাই। তাসফি বিশ্বাস করতো আমাকে, আর আমি তার ফায়দা নিয়েছিলাম। আর পরে নীরা নামে একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়। তাসফি এসে তখন আমাকে বিয়ের কথা বলে। বন্ধুদের সামনে আমি যা তা বলে অপমান করে তাড়িয়ে দিছি। বলেছি এসব দু পয়সার মেয়ের সাথে প্রেম করা যায়, ঘরের বউ করা যায় না। নীরার সাথে বিয়েটা আমি ভেঙে দিয়েছি। আমার বোন ঝুমু যখন জানায় তাসফিকে কোথাও পাওয়া যাচ্ছে না, অনেক খুঁজেছি। তাসফি আমার জীবন থেকে চলে যাওয়ার পর বুঝতে পেরেছি কি হারিয়েছি। আঙ্কেল বিশ্বাস করুন, আমি বুঝতাম না ভালোবাসা আসলে কি। আমার মেয়ে রিস্তা, আমার মেয়ে। অথচ আমি এমন অভাগা যে নিজের মেয়েকে চিনতে পারিনি। কান্না ভেঙে পড়েন রাতুল। এমন সময় তাসফি এসে রিস্তাকে কোলে তুলে নেয়। তাসফি চোখ মেলে দেখে নিজের রুমে। তখন সব মনে পড়ে। রিস্তার কথা মনে হতে আস্তে আস্তে রুমের বাইরে আসে। তখন উপরে দাঁড়িয়ে রাতুল আর আশরাফ সাহেবের সব কথা শুনে চোখ দিয়ে পানি ঝরে। তারপর ছুটে আসে রিস্তার কাছে। চলে যাও এখান থেকে, রিস্তা আমার মেয়ে, এক্ষুনি যাও বলছি। তাসফি দাঁড়াতে পারে না, রিস্তাকে নিয়ে পড়ে যাচ্ছিল। রাতুল ধরে ফেলে। আশরাফ সাহেব রিস্তাকে কোলে নেন আর তাসফিকে ভেতরে নিয়ে যেতে বলেন। রাতুল তাসফিকে রুমে নিয়ে যায়। বেশ কয়েকটা দিন কেটে যায়। রাতুল প্রতিদিন আসে, রিস্তাকে সময় দেয়, কিন্তু তাসফি কথা বলে না। আশরাফ সাহেব অনেক বুঝায়, কিন্তু তাসফি কিছু বলে না। একদিন রাতুলের মা খুব অসুস্থ হয়ে পড়ে। ওনাকে হাসপাতালে ভর্তি করেন নাই। তাসফি ওনাকে দেখতে যায়। উনি তাসফিকে অনেক পছন্দ করতেন, সবটা জেনেছেন উনি। রিস্তা ওনারই রাত্রি। মাগো, এই বুড়ি আর কষ্ট দিও না। আমার ছেলেটা আর আগের মতো নেই, তুমি তাকে ফিরিয়ে দিও না। তাসফি কিছু বলে না। উনি রিস্তাকে জড়িয়ে ধরে খুব আদর করে। হাসপাতাল থেকে ওনার ছাড়ার পরে তাসফি ওনাকে নিজের বাসায় নিয়ে আসে। রাতুল অনেক আপত্তি করলেও রাতুলের কোনো কথা শুনেনি তাসফি। রাতুল যতই তাসফিকে বোঝাতে চায়, তাসফি কিছুই শুনতে নাই। আশকার সাহেব বলেন, বাবা, মেয়ে মানুষের মন অভিমান করে আছে। বাইরে যত কঠিন, ভেতরে তার চেয়ে অনেক বেশি নরম। তুমি হাল ছেড়ো না। প্রায় মাসখানেক কেটে যায়। রাতুল বেশিরভাগ সময় মা আর মেয়েকে দেয়, কিন্তু তাসফির কাছে ভিড়তে পারে না। রাতুল যখন বুঝতে পারলো তাসফি তাকে চায় না, তখন সে একটা সিদ্ধান্ত নিল। সেদিন রিস্তা আর মায়ের সাথে দেখা করে চলে আসার আগে একটা প্যাকেট দারোয়ানের হাতে দিয়ে তাসফিকে দিতে বলে। ঘন্টা 2। ম্যাডাম, এই প্যাকেটটা রাতুল স্যার দিয়ে গেছেন, 2টো বাজলে আপনাকে দিতে বলেছেন। তাসফি হাতে নেয়, খুলে দেখে একটা পাসপোর্ট আর কিছু কাগজপত্র, সাথে একটা খাম। পাসপোর্টটা রাতুলের মায়ের। তাসফি খামটা খুলে চিঠিটা হাতে নেয়। তাসফি, এই চিঠি যখন তোমার হাতে, তখন আমি তোমার থেকে অনেক দূরে চলে আসছি। আমি জানি আমি ক্ষমার যোগ্য নই, তবু এক বুক আশা নিয়ে তোমার দুয়ারে দাঁড়িয়েছিলাম। তোমাকে খুঁজে পেয়েছি, আমার মেয়েকে মুখ দেখতে পেয়েছি। এক জীবনে আর কি চাই আমার। জীবনে কাউকে ভালোবাসিনি, তোমাকেও না। কিন্তু তুমি চলে যাবার পর বুঝতে পেরেছি তোমাকে ভালোবাসতে শুরু করছি। এখনও ভালোবাসি। আম্মুর জন্য, আমার জন্য অনেক করেছো, ঋণী হয়ে গেলাম। আরও কয়েকটা দিন কষ্ট করে আম্মুকে দেখে রাখো। যদিও সেটা তোমাকে বলে দিতে হবে না। সামনের মাসে ঝুমু এসে আম্মুকে নিয়ে যাবে। রিস্তা তোমারই রইল। নিজেকে ওর বাবার পরিচয় দেওয়ার যোগ্য আমি নই। ও তোমার কাছে ভালো থাকুক। আমার ভালোবাসা আর দোয়া সবসময় থাকবে রিস্তার জন্য। তোমার কাছে ক্ষমা চাইবে আর মুখ আমার নেই। তুমি যখন চাইছো না, তখন আমি আর তোমায় বিরক্ত করব না। চলে যাচ্ছি তোমার জীবন থেকে। ক্ষমা করতে পারো, না পারো, ঘৃণা তো করতে পারবা, তাই করো। রিস্তার সাথে কাটানোর সময় আমার জীবনে সেরা সময়। ভালো থেকো, রাতুল। তাসফি চিঠিটা হাতে নিয়ে পাথরের মতো বসে আছে। আশরাফ সাহেব এসে বললেন, কিরে মা, কি হয়েছে? তাসফি চিঠিটা এগিয়ে দেয়। চিঠি পড়ে আশরাফ সাহেব বলেন, বড় ভুল করছিস তুই। মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে তখন তাকে একটা সুযোগ দিতে হয়, কিন্তু তুই সেটা দেসনি। রিস্তায় কেন তার বাবার আদর থেকে বঞ্চিত হবে? এমন সময় আমানের ফোন। ম্যাডাম, রাতুল সাহেব অ্যাক্সিডেন্ট করেছেন। জি। জি ম্যাডাম, অবস্থা খুব খারাপ। আপনি কি আসতে পারবেন? কোথায়? আমার হাসপাতালের নাম বলে। তাসফি আশরাফ সাহেব তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছলেন। অপারেশন চলছে। তাসফির দু চোখ ভেসে যাচ্ছে। অপারেশন শেষে ডাক্তার জানেন অবস্থা ভালো নয়, দোয়া করবেন, এখনও জ্ঞান ফেরেনি। রাতুলের জ্ঞান ফিরেছে পরের দিন। হাত পা ভেঙে গেছে, মাথায় আঘাত পেয়েছে, পায়ের হাড় ফেটে গেছে। রাতুল ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করেছে সেটা বুঝতে কারো বাকি রইল না। 15-20 দিন হাসপাতালে ছিল। সব দেখাশোনা তাসফি নিজে করছে। রাহুল শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। তাসফি,
তুমি বাসায় চলে যাও, রেস্ট নাও। সারা দিন রাত এখানে পড়ে থাকলে চলবে না। সেটা আপনাকে বুঝতে হবে না। কেন এত করছো আমার জন্য? ওহ! খুব বেশি কথা বলেন আপনি। চুপ থাকেন তো। রাতুল চুপ হয়ে যায়। রিস্তা প্রতিদিন সবার সাথে এসে দেখে যায়, পাপা। রিস্তা, তুমি আমার পাপা? আগে বলোনি কেন? তুমি তো ভীষণ দুষ্টু। রাতুল মেয়েকে এক হাতে জড়িয়ে কাছে নিয়ে কপালে চুমু খায়। 20 দিন পরে হাসপাতাল থেকে ছাড়া পায়। তবে হাত এখনো ঠিক হয়নি। গলায় ঝুলিয়ে রাখে। তাসফি ধরে নিয়ে যায় রুমে। তারপর বিছানায় হেলান দিয়ে বসিয়ে দেয়। তাসফি মুখ রাতুলের খুব কাছে আসে। রাতুল তাসফির সামনের চুলগুলো সরিয়ে দেয়। তাসফি রাতুলের দিকে তাকিয়ে লজ্জায় চোখ সরিয়ে নেয়। রাতুল নিজে হাতে খেতে পারে না, তাসফি খাইয়ে দেয়। রাতুলের মা রিস্তা আশকাপ সাহেব ঘরে আসেন। রিস্তা ছুটে গিয়ে রাতুলের কাছে বসে। তারপর হাত বুলিয়ে দেয়। পাপা, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও। পেরেন্টস ডেতে তুমি, আমি আর আম্মু একসাথে স্কুলে যাব। আমরা ফ্রেন্ডসরা সবসময় আমার পাপার কথা জিজ্ঞাসা করে। আগে তুমি আসোনি। রাতুলের চোখ ভরে জল আসে। তাসফি প্রসঙ্গ পাল্টে বলল, বাবা, তুমি অফিসে গিয়েছিলে? হ্যাঁ রে মা, তুই অফিসে নিয়ে চিন্তা করিস না, রাতুলের খেয়াল রাখ। আসো দাদু ভাই, আমরা পরীর গল্প শুনবো। এখনো শেষ হয়নি। এখনই বলবে? খুশিতে লাফিয়ে ওঠে রিস্তা। চলো। ওনারা চলে যান। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। রাতুল বৃষ্টি দেখার চেষ্টা করছে। বারান্দায় যাবে? না থাক, কষ্ট করে নিতে হবে না, এখানেই ঠিক আছে। তাসফি রাতুলের কথায় কান না দিয়ে ওকে বারান্দায় নিয়ে বসিয়ে দেয়। নিজেও পাশে বসে। রাতুল তাসফির একটা নিজের হাতে টেনে নেয়। তাসফি, ক্ষমা করতে পারবে আমায়? তোমার কি মনে হয়? তাসফি রাতুল তাসফির হাত ওর বুকে চেপে ধরে। এইখানটা খুব ফাঁকা পড়ে আছে, কেউ কি পূরণ করে দিবে? তাসফি লাজুক এসে রাতুলের বুকে মাথা রাখে। মাথায় চুমু খেয়ে রাতুল আরও শক্ত করে জড়িয়ে ধরে। তাসফির মাথায় হাত বুলিয়ে দেয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। তখন রাতুলের বুকে লেপ্টে আছে তাসফি। কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারিনি। রাতুলও ডাকেনি অনেক দিন ঠিকমতো। না ঘুম না খাওয়া, রাতুলের সেবা করেছে সে। এই রে, সন্ধ্যা হয়ে গেছে, আমাকে ডাকনি কেন? কেন ডাকবো? উঠতে হবে না? সেই দুপুর থেকে এখানে? সবাই কি ভাববে? যা ইচ্ছে ভাবুক, তুমি কোথাও যাবে না, এখানে থাকবে। হয়েছে হয়েছে, এবার ভেতরে চলো। এভাবে আর কতক্ষণ বসে থাকবে? রাতুলকে ভেতরে নিয়ে যায়। রাতে রাতুলের ঘুমানোর আগ পর্যন্ত তাসফি বসে থাকে ওর পাশে। পরদিন সকালে ওষুধ খাওয়ানোর পরে আশকাপ সাহেব আর রাতুলের মা আসেন। বাবা, তোমাদের দুজনের সাথে কিছু কথা ছিল, আসলাম। বলেন আঙ্কেল। আর কতদিন আঙ্কেল বলে ডাকবে? এবার তো বাবা ডাকো। রাতুলের মা বললেন, তোমাদের বিয়েটা সেরে ফেলতে চাই। কিন্তু আমি তো বিয়ে করতে পারবো না এখন, গম্ভীর মুখে বলে রাতুল। তাসফির মুখ শুকিয়ে যায়। সামনে থেকে সরে সবার পিছনে গিয়ে দাঁড়ায়। বিয়ে করতে পারবে না মানে? কি বলছো এসব? আপনি বলেন বাবা, আমি ভাঙা হাতে কিভাবে সাইন করব? মুখে কবুল বলতে তো হবে না, শক্তপোক্ত আইনি প্রমাণ রাখতে হবে, যাতে কেউ পালাতে না পারে। হা হা, নটি বয়। বেশ বেশ, তবে তাড়াতাড়ি সেরে নাও। বাবা, সামনের মাসে ঝুমু আসবে। ঝুমুকে সারপ্রাইজ দেবো। বিয়ে ঝুমু আসলেই হবে, তাই তো? তাহলে এটাই ঠিক। সামনের মাসে ঝুমু আসার তারিখ মিলিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে নেব। 1 মাস পর। রাতুল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। এয়ারপোর্টে এসে ঝুমুদের নিতে। এত কিছু হয়ে গেছে, কেউ ঝুমুকে জানায়নি। রাতুলের অ্যাক্সিডেন্ট কথা শুনলেও তাসফির কথা সবাই গোপন করে গেছে। এয়ারপোর্ট থেকে বাসায় ফেরা পথে রাতুল সব জানে ঝুমুকে। ঝুমু কী যে খুশি। বাসায় এসে কলিং বেল বাজাতে তাসফি দরজা খুলে দেয়। তাসফিকে দেখে ঝুমু জড়িয়ে ধরে কান্না করে দেয়। আরে বাবা, সব কান্না এখানেই কেঁদে ফেলবি? ভাবির জ্বালাতন সহ্য করে কবে কাঁদবি? তোর বউ কি জ্বালাতন করবে? ননদিনীর অত্যাচার সইতে হবে তাকে। ঝুমুর কথা সবাই হেসে ওঠে। তুমি আমার ঝুমু পিপি? এটা কে গো? এত সুইটি রসগোল্লা কে গো তুমি? ঝুমু কোলে তুলে নেয় রিশতাকে। এমা, তুমি আমাকে চেনো না? তুমি কি অ্যাঞ্জেল? হা হা, আমাকে কি অ্যাঞ্জেলের মতো দেখাচ্ছে? তুমি বোকা তুমি, হি হি। রিস্তা খুব মজা পায়। তাই তো, আমি কি বোকা? তবে তুমি কি আমি তা জানি। বলো তো আমি কে? তুমি হলো আমাদের সাজের প্রদীপ, আমাদের অ্যাঞ্জেল। এবার পারলেও না। উফ, কি যে করি তোমাকে নিয়ে। কপাল চাপড়া থেকে রিস্তা। আমি রিস্তা বুঝছো? আরে পাকা বুড়িমা, বুঝেছি। রিস্তার গালে চুমু খাই ঝুমু। 1 সপ্তাহ পর ঘরোয়া আয়োজনে বিয়ে হয়ে যায় রাতুল তাসফির। ফুলসজ্জার রাতে তাসফিরকে ঘরে দিয়ে দরজায় তালা দেয় ঝুমু আর ঝুমুর বর। ভেতরে ঢুকতে হলে চাবি লাগবে। চাবি আমার কাছে। তোর কাছে? তো খুলে দে। ইস কি তারা! চাবি চাইলে বকশিস দাও, তবে পাবে। 1 পয়সাও দিব না। তাহলে সারা রাত বাইরে দাঁড়িয়ে থাক, আমরা চললাম। এই শোন শোন শোন, এই নে 500 মাত্র। মাত্র কি, এটাই বেশি। 5,000 হলে ভেবে দেখতে পারি কি? ভাগ এখান থেকে। শেষ পর্যন্ত 3,000 টাকা দিয়ে চাবি উদ্ধার করে রাতুল। তাসফি উঠে রাতুলকে সালাম করতে যায়, আর রাতুল সোজা
কুলে তুলে নিয়ে যায় তাসফিকে। অতঃপর সকালে এক ফালি চাঁদের জানালা গড়িয়ে উকি দেয়। একটা নতুন স্বপ্নের হাতছানি শুরু হয় রাতুল তাসফির জীবনে। রিস্তা তাদের আধার ঘরের আলোর প্রদীপ হয়ে সারা ঘর আলোয় আলোয় ভরিয়ে রাখে। সমাপ্ত। সাজের প্রদীপ। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।